স্বাগত ৭১ জার্নালের সাথে আছি নবনীতা চৌধুরী। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে, আর জানিয়ে দিই আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে তার প্রধান প্রধান শিরোনাম। আজ ৭১ জার্নালে আমার সঙ্গে সংযুক্ত আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং আইনজীবী অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। স্বাগত আপনাদের দুজনকেই। আজকের মূল খবর মূলত এটাই যে তেলের পিপায় তরল কোকেন ধরা পড়েছে, চাঞ্চল্যকর খবর। এবং এখন যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড তারা জাতিসংঘকে চিঠি দিয়েছে যে তারা এই তদন্তে একরকমের সহায়তা চাইছে। আমি চট্টগ্রাম থেকে যুক্ত করে নিতে চাই আমাদের ৭১-এর প্রতিনিধি আজাদ তালুকদারকে। আজাদ তালুকদার, আপনাকে স্বাগত ৭১ জার্নালে। আমি যদি আপনাকে দিয়েই শুরু করি, আপনি যদি সেখান থেকে শুরু করেন যে এই যে তরল কোকেন ধরা পড়লো, তারপরে সেটা থেকে আন্তর্জাতিক তদন্ত চাইবার পর্যায় পর্যন্ত যাওয়া, কি ঘটছে, কিভাবে এই সন্দেহটা হলো যে এই পিপায় কোকেন থাকতে পারে, আর কিসের ভিত্তিতে এখন জাতিসংঘের সাহায্য চাওয়া হচ্ছে? ধন্যবাদ নবনীতা, আপনি ঠিকই বলেছেন। গতকালকে থেকেই সেটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি ঘটনা, এবং চট্টগ্রাম বন্দরের ১২৬ বছরের ইতিহাসে এই প্রথম কোকেনের অস্তিত্ব ধরা পড়ল ভোজ্য তেলবাহী চালানে। তো সেটি নিয়ে আমরা গতকাল থেকে, মূলত গতকাল নয়, যে এই জুন মাসের ৮ তারিখ যখন প্রথম আমাদের সব গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সামনে খোলা হয়েছিল, তখন থেকে আমরা সেটা ফলো আপ করছিলাম। তো অবশেষে গতকাল যখন সেই ১৬০টি ড্রামের একটিতে ১৮৫ লিটার সম্বলিত ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়, তখন থেকে কিন্তু প্রশাসন নড়েচড়ে বসে। এবং আমাদের কাছে যে তথ্যগুলো আমরা বারবার জানতে চাচ্ছিলাম, এমনকি যে তথ্যগুলো আমরা পেয়েছি, যেখানে আজকে নতুন করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং প্রদান করা হয়েছে অতিরিক্ত মহাপরিচালক শুল্ক গোয়েন্দা বিভাগ ও অধিদপ্তরের চট্টগ্রামে তিনি বসেন হুসাইন আহমেদ, তাকে প্রদান করা হয়েছে। তাকে মূলত যে কারণে এই দায়িত্বটি দেওয়া হয়েছে, 10 দিনের মধ্যে তারা রিপোর্ট দেবেন যে এখানে যে কয়টি দেশের কথা এসছে, কিছু তথ্যপত্র তারা পেয়েছেন, যে চালানটি এসছে সেই চালানের কাস্টমসের যে কাগজপত্র আছে সেগুলো ঘাটাঘাটি করে যে তথ্যগুলো পেয়েছেন সেই তথ্যগুলো যাচাই বাছাই করবেন, এবং প্রকৃতপক্ষে আন্তর্জাতিক চক্রটি কারা সেই চক্রটির ব্যাপারে তারা তদন্ত করবেন, যাচাই বাছাই করবেন, এবং একইভাবে এখানে কারা এনেছিল, সেখান থেকে কারা সেটি পাঠিয়েছিল, এসব বিষয়ে পরিষ্কার একটি ধারণা পাবেন। এবং আজাদ, আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল। মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, স্বাগত আপনাকে ৭১ জার্নালে। আমি আপনার কাছে আসলে প্রথমেই জানতে চাইবো যে এই যে তেলের পিপায় তরল কোকেন লুকিয়ে আছে, এরকম সন্দেহ করবার কারণটি কি? কারণ আমরা সংবাদ মাধ্যমে পড়ছি যে প্রথমে পরীক্ষায় আসলে কোকেন ধরাও পড়েনি, তারপরও পুলিশ বারবার জোর দিচ্ছিল, এবং তারপর সেই নমুনা আবারও পরীক্ষার জন্য পাঠানো হয় এবং তারপর কোকেন পাওয়া যায়। আপনি যদি আমাদেরকে সেই ঘটনাটি একটু বলেন। জি, আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে ৭১ টিভির সমস্ত দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আসলে এই তথ্যটা পেয়েছিলেন আমাদের এডিশনাল আইজিপি এসবি। উনি বিদেশ থেকে একটা টেলিফোনের মাধ্যমে জেনেছিলেন যে এই তেলের মধ্যে, এই একটা কন্টেনারের মধ্যে যেখানে তেল আছে, তেলের অনেকগুলো কন্টেনারের মধ্যে একটা কন্টেনারে ওই কোকেন রাখা আছে। এটা সিক্রেট নিউজ ছিল। এই ইনফরমেশনের উপর ভিত্তি করেই উনি তখন কাস্টমস, পুলিশ এবং অন্যান্য সংস্থাকে উনি জানান, এবং উনি কিন্তু ওই দিন নিজে এসেছিলেন, কাস্টমস ইন্টেলিজেন্সের লোকজন সহ উনি নিজে এসেছিলেন। এবং ওই দিন কিন্তু যখন পরীক্ষা করা হয়, তখন কিন্তু আমাদের যে এক্সপার্ট আছে, দেশের এক্সপার্ট, তখন এরা বুঝতে পারেনি যে ওর মধ্যে প্রকৃতপক্ষে কি আছে। কিন্তু পরবর্তী যখন ওইটা ল্যাবরেটরি টেস্টের জন্য সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যায়, তখন এটা আমি শুনেছি, আমি এখনো কনফার্ম না, কাস্টম ইন্টেলিজেন্স থেকে আমি জেনেছি যে এখানে কোকেন পাওয়া গেছে, এবং সেই তারপর ভিত্তি করে আমাদের এখানে একটা বন্দর থানায় একটা মামলা হয়েছে। এখন মামলাটা ডিবি তদন্ত করছে এবং তদন্তাধীন আছে।
মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি বলছিলেন যে আপনাদের কাছে যে সূত্র থেকে পাওয়া যে খবর ছিল, তাতে খবর ছিল যে যে কোনো একটি ড্রামে 107টি ড্রাম আছে এবং সেটি এখন বন্দরে পুলিশ প্রহরাধীনেই আছে। কটি ড্রামে কোকেন পাওয়া গেছে? মানে আপনারা কি র্যান্ডম স্যাম্পল পাঠিয়েছিলেন সায়েন্স ল্যাবরেটরিতে? মানে কোন ড্রামটিতে পাওয়া গেল, নাকি মানে সব ড্রামেই এখন পাওয়া যাচ্ছে, সে বিষয়ে কিছু বলতে পারেন? না, এটা একটা ড্রামে পাওয়া গেছে আমরা যতটুকু জেনেছি। সেটা যেহেতু ওই সায়েন্স ল্যাবরেটরি টেস্টে জানা গেছে এবং আমরা জানতে পেরেছি, আমাকে বলা হয়েছে ব্রিটিশ হাই কমিশন থেকে, ব্রিটেন থেকে 2জন সায়েন্টিস্টও আসবেন, ওনারাও এটা করে দেখবেন, টেস্ট করে দেখবেন ল্যাবরেটরি টেস্ট করার পরে আরো কনফার্ম হওয়া যাবে, কারণ এদেশের সায়েন্টিস্টরা অলরেডি ডিক্লেয়ার করেছেন যে এখানে কোকেন আছে, এবং ব্রিটিশ যে সায়েন্টিস্ট আসছেন ওনারা তদন্ত মানে একটি ড্রামে পাওয়া গেছে যে আপনি বলছেন, তাহলে বাকি আপনারা কি 107টি ড্রামের স্যাম্পলই পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন? রাইট, সবগুলোই পাঠানো হয়েছিল, তার মধ্যে একটিতে কোকেন আছে বলে তাদের ধারণা। আপনি কি বলতে পারেন যে এটি কি মানে একটি মানে কমন প্রক্রিয়া কিনা, যে তেলের সঙ্গে কোকেন মিশিয়ে পাচার করবার এই প্রক্রিয়াটি কি খুবই অভিনব, নাকি এটা অন্য দেশে আগেও পরীক্ষিত হয়েছে? আমার মনে হয় এদেশে, আমরা কিন্তু জেনেছি এদেশে এই প্রথম, অন্য দেশে কোথাও হয়েছে কিনা আমার জানা নাই, এদেশে এই প্রথম, এবং এটা অবশ্যই একটা অভিনব পন্থা, কারণ ইম্পোর্ট করছে তেল কিন্তু তার ভেতরে আছে কোকেন, তো এটা অবশ্যই একটা অভিনব পন্থা। ডিটেলস আমরা আরো যেহেতু সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য, তার থেকেই আমরা যখন জেনেছি, আরো ইনভেস্টিগেশন করলে হয়তোবা অনেক তথ্য বেরিয়ে আসবে। খানজাহান আলী নামের যে প্রতিষ্ঠানটি এই চালানটি এনেছে বলা হচ্ছে, কোন সংবাদ মাধ্যম বলছে যে তারা এখন বলছে যে তারা এই চালান আনেইনি, আবার কোন সংবাদ মাধ্যম বলছে যে তাদের একজনকে গ্রেফতারও করা হয়েছে এরই মধ্যে, এবং তাদের যে চেয়ারম্যান তার বিরুদ্ধেও মামলা আছে, এবং তাদের একজন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। আপনারা সঠিক শুনেছেন, যিনি চেয়ারম্যান, কোম্পানির চেয়ারম্যান, উনি স্বীকার করেননি যে এই কনসাইনমেন্টে ওনার এই মালটি উনি ইম্পোর্ট করেছেন। উনি যেটা বলতে চাচ্ছেন যে ওনার বক্তব্য অনুযায়ী যে এটা করেছে তার এক কর্মচারী। তবু ডিটেলস আমরা এই মুহূর্তে সার্টেন করতে পারবো না, কারণ তদন্ত করলে হয়তোবা পুরো তথ্যটা বেরিয়ে আসবে একসময়। আর আমার আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে এখন আমরা শুনছি যে জাতিসংঘের কাছে, মানে আমরা জেনেছি যে জাতিসংঘের কাছে জাতীয় রাজস্ব বোর্ড আন্তর্জাতিক তদন্ত ভার নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে। এর আন্তর্জাতিক তদন্ত প্রয়োজনীয়তা কেন বোধ করছে বাংলাদেশ, এবং পুলিশ আসলে কি ধরনের তদন্ত কাজ করতে পারে, নাকি বাংলাদেশের পুলিশের সীমাবদ্ধতা আছে এ ধরনের তদন্তে? আমি তো মনে করি না যে বাংলাদেশ পুলিশের কোনো সীমাবদ্ধতা আছে। যে ক্রাইমটা হয়েছে সেই ক্রাইম অনুযায়ী তদন্ত হবে, সেখানে তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয় ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডের যে সায়েন্টিস্ট আছে তারা যদি তাদের কাছ থেকে তথ্য নিয়ে এবং কোথা থেকে অরিজিনেট করলো এবং এটাই কি ডেস্টিনেশন না অন্য কোনো ডেস্টিনেশন ছিল, এটা পুলিশের তদন্তেই বেরিয়ে আসতে পারে। তবুও অনেকেই এখন মনে করে যে পুলিশের এই তদন্তটা হয়তোবা আমেরিকানকে দিয়ে করলে, ব্রিটেনকে দিয়ে করলে আরো বেশি তথ্য পাওয়া যাবে, কিন্তু আসলে আমাদের যে সক্ষমতা, এই সক্ষমতা আমরা মনে করি যে তদন্ত করে আমরাই অনেক তথ্য বের করতে পারবো।
ধন্যবাদ মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল। আজাদ তালুকদার মোহাম্মদ আব্দুল জলিল মন্ডলের কথা শুনছিলেন, আপনার কাছে আসবো আমি। এবং মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ৭১ জার্নালকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল মন্ডলের সঙ্গে কথা বলছিলাম। আজাদ তালুকদারের সঙ্গে সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শ্যামল দত্ত, আপনার কাছে যেতে চাই যে এই চাঞ্চল্যকর ঘটনা এবং তারপর আমরা এখন জানতে পারছি যে বাংলাদেশে একদিকে তদন্ত চলছে, আরেকদিকে আন্তর্জাতিক সহায়তার জন্য মানে জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমকে, মানে মাদক এবং অপরাধ বিষয়ক দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। কারণ অনেক এটা একরকমের ধারণা করা হচ্ছে যে এর পেছনে একটা আন্তর্জাতিক মাফিয়া চক্রের ভূমিকা থাকতে পারে। এটা খবরটি পাওয়ার পর থেকে আমরা একটু বিস্মিত যে বলিভিয়া থেকে আসলো। বলিভিয়া থেকে নর্মালি পণ্য আসার কথা না, এক। দ্বিতীয়ত বাংলাদেশে কোকেনের তরল কোকেনের ব্যবহার আছে, এটি আমরা কখনো শুনিনি এর আগে। তৃতীয়ত এটি চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হয়ে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে কি ডেস্টিনেশন না অন্য কোথাও, সেটিও ঠিক বুঝতে পারছি না। মনে যাচ্ছে, কিন্তু আবার খান জাহান আলী যিনি যারা এই পণ্যের আমদানিকারক, তারা তো নিশ্চয়ই ব্যাংকে এলসি খুলেছে, তো সেটি সার্টেন হওয়া সম্ভব যে এই এলসিটি কে খুলেছেন। এখন যদি কেউ বলে যে আমার কর্মচারী খুলেছে, আমি খুলে নেই, এটি তো কোনো দায়িত্ব জ্ঞানের একটি কথা হলো। আর সেক্ষেত্রে আমি ঠিক বুঝতে পারছি না যে এটা এই টোটাল মানে লিকুইড কোকেনের মার্কেট বাংলাদেশে আছে, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কারণ আমরা আমাদের এখানে ড্রাগের নানা রকম ব্যবহারের কথা শুনেছি, কিন্তু লিকুইড কোকেন লিকুইড থেকে গিয়ে এটা আবার সলিড করা সম্ভব কিনা, নিশ্চয়ই কোনো একটা প্রসেস নিশ্চয়ই আসে। আর তেল হিসেবে কোথায় জানি পড়ছিলাম যে সেই প্রযুক্তিটি মানে লিকুইড কোকেনকে আবার পাউডার্ড ফর্মে নিয়ে আসবার প্রযুক্তিও নাকি বাংলাদেশে নেই এবং খুব ব্যয়বহুল মাদক এটি। কাজে বাংলাদেশে ঠিক কোকেনের বাজার আছে বলেও আমার ধারণা এটা বাংলাদেশে অন্য কোথাও যাওয়ার কোনো হয়তো ইয়ে ছিল সেটি। এখন এই জিনিসগুলো জন্য যে তদন্ত কমিটি হয়েছে, আমি কিন্তু খুব একটা মনে করছি না যে এর জন্য আরো হাই পাওয়ার এবং এখানে ব্রিটিশ হাই কমিশন কেন ইনভলভ হতে চাচ্ছে এটাও ঠিক আমি ঠিক জানি না। ব্রিটিশ হাই কমিশন নাকি বলেছে তারা দুজন এক্সপার্ট পাঠাবে। এক্ষেত্রে ইন্টারন্যাশনাল যেটা জাতিসংঘের যে তদন্ত, আমি মনে করি তারা বরং অনেক বেশি সুনির্দিষ্ট তদন্ত করতে পারবে এবং সেটা হওয়া দরকার। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর দিয়ে যদি এই ধরনের মানে এই জাতীয় জিনিস আসা যাওয়া করার সুযোগ তৈরি হয়, সেটি দেশের জন্য খুব একটা কিন্তু সুসংবাদ না। এবং আমি মনে করি আমাদের সিরিয়াসলি দেখা উচিত পুরো বিষয়টাকে। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান ফোনে। আমি আসছি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে। শ্যামল দত্ত যেমনটা বলছিলেন, ডক্টর মইনুল খান স্বাগত আপনাকে ৭১ জার্নালে এবং ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। আমরা আসলে আলাপ করছিলাম যে অনেকগুলো প্রশ্নের উত্তর মিলছে না। যেমন ধরুন এই মাত্র আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে ডক্টর মইনুল খান? জি, আমি শুনতে পাচ্ছি। ডক্টর মইনুল খান, এই মাত্র আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলাপ করছিলাম। তার একটি হচ্ছে যে যেমন ধরুন এই বিষয়টিতে এই চালানটি আসলে কোথায় যাচ্ছিল, এই বিষয়ে কিছু জানা যায় কিনা, এটা বাংলাদেশেরই কিনা, বাংলাদেশে যদি এসে থাকে খানজাহান আলী নামের যে প্রতিষ্ঠানটির নাম শোনা যাচ্ছে, তাদের তো একটা এলসি অন্তত খুলতে হয়েছে। কি প্রক্রিয়ায় তাহলে এই চালানটা বাংলাদেশে এলো, এই প্রশ্নটি এসেছে। প্রশ্ন উঠেছে যে ব্রিটিশ হাই কমিশন কেন এতে সংযুক্ত হতে চাচ্ছে, ব্রিটিশ এক্সপার্ট পাঠাতে কেন চাচ্ছে, আমরা চেয়েছিলাম না, তারাই স্বতঃপ্রণোদিত হয়ে এর ভেতর ঢুকতে চাচ্ছে, এই প্রশ্নটিও এসেছে। আর একটি হচ্ছে যে এই বাংলাদেশে এর মার্কেট আছে কিনা, বাংলাদেশে এই তরল কোকেন বিক্রির মার্কেট আছে কিনা। ডক্টর মইনুল খান। হ্যাঁ, জি, ধন্যবাদ। আমি আসলে এর আগের যে আলোচনা, সেই আলোচনাগুলো আমি শুনছিলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার জনাব আব্দুল জলিলের বক্তব্য আমি শুনছিলাম এবং আপনার বক্তব্য আমি শুনছিলাম। আপনি একটা কথা বারবার বলছিলেন যে জাতীয় রাজস্ব বোর্ড একটা তদন্তের জন্য ইউএনও ডিসি কে ইনভলভ করতে চাচ্ছে। আসলে এটা তদন্তের জন্য কিন্তু ইনভলভ করার জন্য চিঠি লেখা হয়নি। এখানে যে টেস্ট রিপোর্টটা যেটা আসছে, সে টেস্ট রিপোর্টে কোয়ালিটেটিভ টেস্ট রিপোর্ট করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কোকেনের অস্তিত্ব আছে।
কিন্তু কি পরিমাণে আছে এটি কিন্তু তারা নির্ধারণ করতে পারে নাই, কারণ তাদের একটা টেকনিক্যাল একটা সীমাবদ্ধতা আছে। কারণ এটা কোয়ালিটি কোয়ান্টিফাই করার জন্য এখানে 50 মিলিগ্রাম কোকেনের প্রয়োজন আছে। এখন এই 50 মিলিগ্রাম কোকেন কিন্তু বাজারে লিগ্যাল চ্যানেলে কিন্তু এটা অ্যাভেলেবেল না, তো যার জন্য তারা কিন্তু ঠিক এক্স্যাক্টলি কি পরিমাণে কোকেন আছে এটা কিন্তু তারা বলতে পারছে না। যার জন্য আমরা ইন্টারন্যাশনাল একটা এক্সপার্ট মিশনের হেল্প চেয়েছি, এবং তাদের কাজ হবে শুধুমাত্র এখানে এসে এই অন দ্য স্পট তারা এই নমুনাগুলো ভেরিফাই করে এবং আমাদেরকে জানাবে যে কি পরিমাণে এবং কি কোয়ালিটির কোকেন এখানে আছে সেটা জানানোর জন্যই আসলে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। আমরা আশা করছি যে ইউএনওডিসি এই ব্যাপারে তারা খুব কনসার্ন এবং তারা হয়তো এই ব্যাপারে রেসপন্ড করবে। আর ব্রিটিশ হাই কমিশনার কেন ওনারা ইনভলভ হতে চাচ্ছেন এটা আমাদের কাছে ক্লিয়ার না, কারণ এটা এই পণ্যটা কিন্তু এখনো কাস্টমস বন্ডেড এরিয়াতে আছে। এখানে একমাত্র তদন্ত করার এখতিয়ার কিন্তু কাস্টমস গোয়েন্দার এবং কাস্টমস কর্তৃপক্ষেরই আছে। কাস্টমস গোয়েন্দা যখন তদন্তটা কমপ্লিট করবে তখন কিন্তু অন্য কোনো সংস্থা যারা তদন্ত করে থাকেন, যারা ট্রায়াল করে থাকেন তাদের হাতে কিন্তু হ্যান্ড ওভার করবে। কিন্তু এই যে মামলার যে গ্রাউন্ড ওয়ার্কটা সেটা কিন্তু এই কাস্টমস গোয়েন্দাই করে থাকবেন। এই জন্য অলরেডি 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। তারা 10 দিনের মধ্যে আমাদের কাছে একটা রিপোর্ট দেবে, এবং যাদেরকে আসামি হিসাবে শনাক্ত করা সম্ভব হবে তাদেরকে লিস্ট করা হবে, এবং একই সঙ্গে এই ডকুমেন্টস গুলো যেগুলো এখানে ইতিমধ্যে আমাদের কাছে এসে চলে আসছে, উদ্ধার করা হয়েছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে, বলেই কেবল আমরা এটা তদন্ত রিপোর্টে সেটা রিফ্লেকশন হবে এবং মামলা দায়েরের জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। আর আরেকটা বিষয় ডক্টর মইনুল খান, আপনি যদি অনুগ্রহ করে আমাদের সাথে আরো কিছুক্ষণ থাকেন, আমাকে একটা বিরতিতে যেতেই হবে। বিরতির পরে যদি আপনাকে আবারও টেলিফোনে পাই, আমি আপনার কাছে আসলে ওই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই যে বাংলাদেশে মানে বলিভিয়া থেকে এই চালান কি করে বাংলাদেশে এলো, আপনারা আপাতত কি মনে করছেন, এবং বাংলাদেশে এই তরল কোকেনের বাজার বা কোকেনের বাজার আছে কিনা? এটা একটা চমৎকার প্রশ্ন, আমি এই প্রশ্নের জবাব দিতে চাই বিরতির পরে। অসংখ্য ধন্যবাদ। দর্শক থাকুন আমাদের সঙ্গে। তেলের পিপায় তরল কোকেন, আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে রাজস্ব বোর্ড। রাজধানী থেকে এবার কোটি টাকার জাল টাকা উদ্ধার, হোতা সহ 5 জনকে আটক করেছে র্যাব। লিচুবাগান এলাকায় শিশুদের রক্তে মাত্রাতিরিক্ত কীটনাশক, দীর্ঘমেয়াদে রোগাক্রান্ত হবার আশঙ্কা। কলেজ ভর্তির ফল নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা, আশায় শিক্ষা মন্ত্রণালয়। ফিরে এলাম 71 জার্নালে। আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত হবেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান, তিনি আছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ ডক্টর মইনুল খান সঙ্গে থাকার জন্য। এবং আমরা আবারও সংযুক্ত হতে পেরেছি, আমাদের 71 প্রতিনিধি চট্টগ্রাম স্টুডিও থেকে সংযুক্ত হচ্ছেন আজাদ তালুকদার, তার সঙ্গে। আজাদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আজাদ, আপনার কাছে জানতে চাই, আপনি শুনছিলেন যে পুলিশ কমিশনারের কথা, আপনি শুনছিলেন ডক্টর মইনুল খান আছেন এখনো আমাদের সঙ্গে, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান। সাংবাদিক হিসেবে আপনাদের কাছে এই প্রশ্নগুলোর অন্য কোনো উত্তর আছে কিনা, যে ধরুন কি করে এই চালান বাংলাদেশে চলে এলো, তরল কোকেনের বাজার বাংলাদেশে আছে কিনা? ব্রিটিশ শ্যামল দত্ত যে প্রশ্ন তুলেছেন যে হঠাৎ ব্রিটিশ হাই কমিশন কেন এর সঙ্গে যুক্ত হলো, এবং ডক্টর মইনুল খানও বলছেন যে তাতে তিনিও একটু বিস্মিত যে কেন ব্রিটিশ হাই কমিশন সাহায্য করতে চাইছে স্বতঃপ্রণোদিত হয়ে। ধন্যবাদ নবনীতা। এই বিষয়ে আমার কাছে বেশ কিছু তথ্য রয়েছে গত 2 দিন ধরে, যেগুলো আমরা ঘাটাঘাটি করে বের করেছি। তো সেগুলো আমি প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে এই কোকেন গুলো কিন্তু রপ্তানি হয়েছে বলিভিয়া থেকে। তার আগে চীন থেকে খালি কন্টেনারটি পাঠানো হয় বলিভিয়াতে। বলিভিয়া থেকে ড্রাম বোঝাই করে সেই কোকেন এবং ভোজ্য তেলবাহী চালানটি, কোকেনের চালানটি রফতানি করে বলিভিয়াতে অবস্থিত
বলিভিয়ার সান্তাক্রুজ শহরে এটির ঠিকানা, অবস্থান। সেটি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট আইএল ভাইভেন SRL নামে একটি প্রতিষ্ঠান, এবং সেটি কিন্তু রফতানি করে, এবং এটি কিন্তু ফরওয়ার্ডিং এর যে এজেন্ট, সেই এজেন্টের নাম হচ্ছে সাউথ ফ্রেট লজিস্টিক। সেটি উরুগুয়েতে এই কাজটি হয়েছে, এবং সেখানে উরুগুয়ে থেকে এটি কন্টেইনারটা কি বলিভিয়ায় ভরা হলো না উরুগুয়েতে ভরা হলো তাহলে আপনার খবর অনুযায়ী? বলিভিয়া থেকে এগুলো রফতানি করা হয়েছে, আর সেটির জাহাজীকরণ অর্থাৎ ফরওয়ার্ডিং এজেন্ট হিসেবে কাজটি হয়েছে উরুগুয়েতে মন্টিভিডিও বন্দরে, এবং সেটি করেছে সাউথ ফ্রেট লজিস্টিক নামে একটি প্রতিষ্ঠান। এবং এটি পাঠানোর পরে এটি তদারকি করেছে সিলেটের বংশোদ্ভূত লন্ডনের নাগরিক বকুল নামের একজন লন্ডনের নাগরিক। তিনি পুরো বিষয়টি তদারকি করেছেন লন্ডনে বসে। তিনি প্রথমে এটি খালাস করার জন্য প্রথম সংবাদ অর্থাৎ প্রথমে ধারস্থ হন ঢাকায় তার মামাতো ভাই, তার নাম মুস্তাফা কামালের ধারস্থ হন। তিনি তাকে বিষয়টি খুলে বলেন, এবং মুস্তাফা কামালকে বলার পরে মুস্তাফা কামাল সেটি খালাস করার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র তার কাছে দাবি করেন। তখন তিনি জানান যে খান জাহান আলী লিমিটেডের চট্টগ্রামের ঠাকুরগঞ্জের সেই প্রতিষ্ঠানের ম্যানেজার ব্যবস্থাপক গোলাম মুস্তাফা সোহেলের সঙ্গে যোগাযোগ করলে এটি নির্বিঘ্নে খুব সহজে খালাস করা যাবে, সমস্ত কাগজপত্রের প্রয়োজন হলে সে বিষয়গুলো তিনি দেখভাল করবেন। সেই অনুযায়ী গোলাম মুস্তাফার সঙ্গে যোগাযোগ করে তিনি সে খালাসের প্রক্রিয়া শুরু করেছিলেন। এবং এ ফাঁকে বলে রাখি, নবনীতা যিনি বকুল লন্ডনে বসে এই কাজটি করেছেন, তিনি ফাইনালি কিন্তু মোস্তফা কামালকে, তার মামাতো ভাই, তাকে জানিয়েছেন মূলত এই চালানটি তার এক ভারতীয় বন্ধুর। তিনি অনেকদিন ধরে বলিভিয়া থাকেন। আপনি জানেন যে বলিভিয়াতে কোকেন উৎপাদন হয়, প্রায় প্রতি বছর 25,000 হেক্টর জমিতে কিন্তু কোকেন উৎপাদন হচ্ছে। তো সেই কারণেই তো এখানে যে জাতিসংঘের যে সাহায্যটি এসছে, আমার মনে হয় আমার অনুসন্ধান থেকে, যে যেহেতু এখানে যুক্তরাজ্যের কথা এসছে, কমিশনের যে সাহায্য আসছে, হতে পারে সেটার একটা লিঙ্ক থাকতে পারে, যে যেহেতু শ্যামল দত্ত হয়তো একটা সূত্র আবিষ্কার করা গেল ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে এই ঘটনার। আর আজাদ, এই বিষয় এই যে জি শ্যামল দত্ত, ডক্টর মইনুল খানও আছেন আমাদের। আজাদের কাছে জানতে চাই, এই তরল কোকোনাট ডেস্টিনেশন কি বাংলাদেশ ছিল? এটি কি বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছিল, না এটা বাংলাদেশে এক্সপোর্ট হচ্ছিল? কেউ বাইরে থেকে ইম্পোর্ট করেছে, নাকি বাইরে থেকে কেউ একজন বাংলাদেশে এটি এক্সপোর্ট করেছে? হ্যাঁ শ্যামলদা, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আমরা পরিষ্কার হয়েছে, আমরা নিশ্চিত হয়েছে এটার ডেস্টিনেশন কিন্তু বাংলাদেশ নয়। আপনি নিজেও বলেছেন বাংলাদেশে কিন্তু কোকেনের ব্যবহার হয় না। 1 কেজি কোকেনের দাম 5 কোটি টাকা, অত্যন্ত ব্যয়বহুল এই কোকেন, এই মাদক বাংলাদেশে ব্যবহার হয় না। এটি মূলত দক্ষিণ আমেরিকা থেকে, দক্ষিণ আমেরিকার 3টি দেশে কোকেন উৎপাদন হয়। বলিভিয়াতে হয়, এখানে আরো 2টি দেশ, আমি এই মুহূর্তে নাম দুটি আমার মনে পড়ছে না। এতে দক্ষিণ আমেরিকা থেকে এগুলো মূলত ক্রেতা হচ্ছে ইউরোপের উন্নত দেশগুলো এবং উত্তর আমেরিকা, এবং এগুলো ডেস্টিনেশন এশিয়া। এখন রুট হিসেবে এশিয়ার যে দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই দেশগুলোকে রুট হিসেবে কিন্তু পরিণত করা হয়েছে। আসছি আপনার কাছে ডক্টর মইনুল খান, আপনি যদি একটু বলতেন যে এই একটি সূত্র, ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে একটি সূত্রের কথা বললেন আমাদের 71-এর চট্টগ্রাম প্রতিনিধি, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? এই যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক লন্ডনে বসে এটি দেখভাল করছিলেন, এই সংক্রান্ত কোনো খবর আছে কিনা আপনাদের কাছে? আর এই চালানের আসলে মূল গন্তব্য কোথায় ছিল, বাংলাদেশে কি? ধন্যবাদ। আপনার শেষের প্রশ্নটা আসলে আগে দিয়ে শুরু করতে চাই। যেমনটি চট্টগ্রামের প্রতিনিধি আপনার কাছে বলেছেন যে এই ডেস্টিনেশন কিন্তু আসলে বাংলাদেশ ছিল না, কারণ সার্কুমস্টান্সেস বলছে যে এখানে তরল কোকেন থেকে পাউডার ফর্মে এটা টার্ন করার জন্য যে টেকনোলজি দরকার, যে কারিগরি জ্ঞান দরকার, যে মেশিনারি দরকার, এখানে কিন্তু হিউজ ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন আছে। এই ইনভেস্টমেন্ট প্রাইভেট পর্যায়ে আছে কিনা এটা আমাদের ধারণার বাইরে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশে এই কোকেনের দাম অত্যন্ত বেশি। এখানে কেউ কেউ বলছেন 5 কোটি টাকা পার কেজি, কেউ বলছেন 35 কোটি টাকা, আবার কোনো সূত্র বলছেন 50 কোটি টাকা। সুতরাং এত এক্সপেন্সিভ একটা ড্রাগ বাংলাদেশে কিন্তু মার্কেট নেই। সাধারণত বাংলাদেশে ইয়াবা এবং ফেন্সিডিল এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে।
যারা নেশাগ্রস্ত, যারা আসক্ত, তারা কিন্তু এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু এক্সপেন্সিভ ড্রাগের মধ্যে তারা কিন্তু তাদের কিন্তু খুব একটা মার্কেট নেই। এখন প্রশ্ন হচ্ছে যে ডেস্টিনেশন কোথায়? আমাদের কাছে তথ্য এসেছে যে এটি একটা থার্ড কান্ট্রিতে এক্সপোর্ট করার জন্য কিছু করেসপন্ডেন্স আমরা কিন্তু পেয়েছি। তার মানে হচ্ছে যে এখানে এটা বাংলাদেশের জন্য আসে নাই, এটা অন্য একটা কান্ট্রির জন্য এটা রিরুটিং করার জন্য বাংলাদেশে এসেছে। এখানে 25 দিন পর্যন্ত এখানে কিন্তু চট্টগ্রাম বন্দরে এখানে অখালাসকৃত অবস্থায় আছে এবং কেউ মালিকানা দাবি করে নাই এবং কেউ মালিকানা দাবি করে কেউ বিলমেন্ট্রিও দাখিল করে নাই। তার মানে হচ্ছে যে যেসব দেশে এই কোকেনের ডিমান্ড আছে সেসব দেশে যাওয়ার জন্যই বাংলাদেশটাকে রুট হিসেবে ব্যবহার করা। আপনি শ্যামল দত্ত একটি প্রশ্ন করতে চাইছেন। ডক্টর মইনুল, আমি একটু বিস্মিত হচ্ছে আপনার কথা শুনে, কারণ আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে শুনলাম যে এই মালটি ছাড়ানোর জন্য খান জাহান আলীর কাছে অলরেডি একজন ডকুমেন্ট সাবমিট করেছে, আর আপনি বলছেন যে এখান থেকে কেউ এটা ওনারশিপ করে না, ক্লেম করে। বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর নানা রকম চোরাচালানের ঘটনা তো এটা প্রথম নয়। এর আগে আমরা 10 ট্রাক অস্ত্র আসতে দেখেছি, চট্টগ্রাম বন্দর দিয়েই ঢুকতে দেখেছি, এবং বিভিন্ন সময়ে চট্টগ্রাম বন্দরে নানা রকম হয়েছে। কিন্তু আর এটি যে থার্ড কান্ট্রিতে যাবে, কি বাই রোডে যাবে, না এটিকে আবার রিশিপমেন্ট হবে, আবার যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্রিটিশ নাগরিক তার আত্মীয়ের মাধ্যমে এটি বাংলাদেশে ছাড়ানোর জন্য অলরেডি কাগজপত্র দাখিলের কথা বলছেন, তাহলে আপনারা কেন মনে করছেন যে এটি তৃতীয় দেশে যাওয়ার জন্যই এটি তৈরি হচ্ছে? জি, আমাদের কাছে কিছু ডকুমেন্ট আছে। একটা গ্রুপ, একটা চক্র, তারা শিপিং এজেন্টের সাথে কিছু করেসপন্ডেন্স করেছে। এখানে চিটাগাং বন্দর থেকে অন্য একটা থার্ড কান্ট্রিতে এটা পাঠানোর জন্য ইতিমধ্যে কিছু করেসপন্ডেন্স হয়েছে এবং সেই করেসপন্ডেন্স কিন্তু আমরা উদ্ধার করেছি। তার থেকে প্রমাণ মিলে যে আসলে এটি বাংলাদেশের অভ্যন্তরে আনার জন্য এটা করা হয় না, এবং যার নামে আনা হয়েছে তিনি কিন্তু ওনারশিপ কিন্তু এটা ডিজোন করেছে, যে এটা তিনি অলরেডি অস্বীকার করছেন যে এই মালটা তিনি আনেন নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে খান জাহান আলী লিমিটেড, তারা কিন্তু তাদের হিস্ট্রি আমরা দেখেছি, তারা কিন্তু কখনোই এই ভোজ্য তেল আমদানি করে নাই, এবং তারা কিছু ফুড আইটেম স্পাইসের মধ্যে তাদের আমদানি সীমাবদ্ধ ছিল। আচ্ছা, কিন্তু এই ডক্টর মইনুল, এই পণ্যটা কি এক্সপোর্ট হচ্ছিল না ইম্পোর্ট হচ্ছিল? এটা এক্সপোর্ট করছিল না বাইরে থেকে কেউ একজন, নাকি বাংলাদেশের কেউ একজন ইম্পোর্ট করছিল এটি? এটি আসলে এলসি ছাড়া মালামালটা এসছে। প্রথমে আমি যেটা বলার চেষ্টা করছি যে এলসি ছাড়া একটা বন্দর থেকে আরেকটা বন্দরে কোনো মালামাল শিপমেন্ট হওয়ার কথা না। কিভাবে এটা এখন তদন্তের বিষয়, এই তদন্ত কমিটি সেটা। ডক্টর মইনুল, এই যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের সঙ্গে ব্রিটিশ নাগরিক যে তত্ত্বাবধান করছিল বলে যে খবর দিলেন আমাদের ৭১-এর চট্টগ্রাম প্রতিনিধি, সে সম্পর্কে আপনি আমাদের কোনো আলোকপাত করতে পারেন কিনা? যে তথ্যটা আসছে আসলে এটা একটা নতুন তথ্য, এবং এটা ডেফিনেটলি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তা এটা বিচার করবে এবং তারা এটা যাচাই বাছাই করে দেখবে, এবং তার সাথে এই কনসাইনমেন্টের কোনো কানেকশন আছে কিনা সেটা তারা এস্টাবলিশ করার চেষ্টা করবে। যদি এস্টাবলিশ করে ডেফিনেটলি তদন্ত প্রতিবেদনে তারা নিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ। কোন প্রশ্ন আছে? আর আজাদ তালুকদার, ডক্টর মইনুল খানের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? নবনীতা, আমি একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই, আপনি যদি আমাকে একটু সময় দেন। সেটি হচ্ছে যে থার্ড কান্ট্রির কথা বলা হয়েছে, শ্যামলদাও প্রশ্নটি করেছেন। আসলে তিনি ডক্টর মইনুল খান গত 8 তারিখে আমাদেরকে বলেছিলেন যে থার্ড কান্ট্রিতে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়াও অনেকটা শেষ করে ফেলেছিল। অর্থাৎ এই থার্ড কান্ট্রিতে নিয়ে যাবে, এটি বাংলাদেশের জন্য নয়, থার্ড কান্ট্রিতে নিয়ে যাওয়ার জন্য এটা যে আনুষ্ঠানিক যে কাজ, যে শিপমেন্টের যে কাজ, সেগুলোও কিন্তু অনেকটা শেষ করে ফেলেছে। তাহলে সেই তথ্য কিন্তু তাদের কাছে আছে, কারা থার্ড কান্ট্রিতে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া শেষ করেছিল সে তথ্য তাদের কাছে আছে। এবং আপনাকে
বলে রাখি যে তথ্যগুলো কিন্তু আমি দিয়েছি, সেই তথ্যগুলো সবগুলো কিন্তু শুল্ক গোয়েন্দা অধিদপ্তর কাস্টমসের কাছে আছে এবং সেখান থেকে এই তথ্যগুলো নেওয়া মূলত। এবং এখানে যে আমি বলে রাখি, এখানে এলসি খোলা হয়নি, যেটা শ্যামলদা জানতে চেয়েছেন। এলসি ছাড়া এই পার্সেলটি এসছে। এলসি ছাড়াও কিন্তু আমি খবর নিয়ে দেখেছি কোনো বিদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মতো করে কেউ পার্সেল পাঠাতে পারে। তবে সেটি যখন খালাস করা হবে, খালাসের সময় সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে কেবল সেটি খালাস করা যাবে। তো এখানে এলসি না করেও আনা যায়, আবার পাশাপাশি এলসি করা অন্য কোনো পণ্যের সঙ্গে, অন্য কোনো পণ্যের চালানের সঙ্গে সেটি আনতে পারে। সব তথ্য উপাত্ত কিন্তু রয়েছে এই শুল্ক গোয়েন্দা অধিদপ্তর এবং কাস্টমসের কাছে, তাদের কাছে সে তথ্য আছে। এবং এই যে 4টি দেশ, 2টি সংস্থা, এই সংস্থার প্রতিষ্ঠানের মালিক কারা, 4টি দেশের এখানে বকুলের নাম এসছে, ব্রিটিশ বংশোদ্ভূত, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং ভারতীয় বন্ধুটিকে তার মূলত এই সবগুলো যাচাই বাছাই করার জন্য আমি যেটা জানতে পেরেছি, আমার স্বল্প জ্ঞানে যেটি মনে হয়েছে, সেজন্য কিন্তু ইউএনওডিসি অর্থাৎ ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম, জাতিসংঘের অপরাধ ও মাদক বিষয়ক সংস্থা, তাদের অবশ্যই সহযোগিতা লাগবে। তাদের সহযোগিতা ছাড়া এই 4-5টি দেশ এবং গন্তব্য কোথায়, এখানে আন্তর্জাতিক যে শক্তিশালী চক্রটি তাদেরকে বের করে আনা খুব কঠিন হবে আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা ছাড়া। আজাদের কাছে জানতে চাচ্ছি, আজাদ, থার্ড কান্ট্রিতে নেয়ার প্রক্রিয়া যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে থার্ড কান্ট্রি কোন কান্ট্রি, এটা তো অবশ্যই জানার কথা আমাদের। এই জিনিসটা আমরা ডক্টর মইনুল খান, যিনি এখন আমাদের সঙ্গে আলোচনায় আছেন, তিনি আমাদেরকে বলেছেন তিনি নিশ্চিত যে থার্ড কান্ট্রিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া হয়েছিল। এবং ডক্টর মইনুল খান আমাদেরকেও আসলে এটি বললেন। শ্যামল দত্ত একটি প্রশ্ন তুলেছেন যে থার্ড কান্ট্রি কোন কান্ট্রি, সেটির কোনো প্রমাণ বা আবার ব্রিটেন কিনা, কোনো মানে ব্রিটেনে যাওয়ার জন্য কোনো প্রস্তুত নেওয়া হচ্ছিল কিনা এটা এখান থেকে? না শ্যামলদা, আমরা যেটা জানতে পেরেছি এটি থার্ড কান্ট্রিতে যাওয়ার জন্য, অর্থাৎ সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া হয়ে এটি ইউরোপের কোন দেশে যাওয়ার হতে পারে, এটি গোয়েন্দা সূত্র থেকে আমরা জেনেছি, শুল্ক গোয়েন্দা সূত্র থেকে। এটি তাদের কাছে আছে, যে তথ্যগুলো তাদের কাছে আছে এটি ফাইন্ড আউট করবার জন্য, এটি শেকড় সন্ধানের জন্য যথেষ্ট তথ্য আছে বলে আমি মনে করি। এবং শুল্ক গোয়েন্দা অধিদপ্তর, বাংলাদেশ সরকার আন্তরিক হলে, তৎপর হলে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ সংস্থার মাধ্যমে এটি বের করে আনা খুবই সহজ একটি ব্যাপার। অসংখ্য ধন্যবাদ ডক্টর মইনুল খান, ধন্যবাদ আজাদ তালুকদার, আপনাকেও সংযুক্ত হবার জন্য। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক থাকুন একাত্তর জার্নালে। আবারও ফিরে এলাম একাত্তর জার্নালে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে যেতে চাই যে এই ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে শুনলেন, আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়া শোনা হয়নি এখনো। আমার কাছে এটা খুবই অ্যালার্মিং মনে হয়েছে যে কোকেন, বাংলাদেশে বহু মাদকের নাম আমরা শুনে থাকি, মাদকের ব্যবহার আমরা দেখছি, কিন্তু কোকেন এটার সাথে আমরা পরিচিত নই। এটা বোধহয় খুব বড় লোকের ড্রাগ হবে, হলিউড টলিউডে আমরা বিভিন্ন মুভি টুভিতে দেখি, এটা ডেভেলপড কান্ট্রিতে। আমাদের দেশে কিংবা আমাদের এই সাবকন্টিনেন্টে কোকেন এই শব্দটা খুব যে জনপ্রিয় এটা মোটেও তা নয়। তারপরও খুব এটা অবাক করবার মতনই ব্যাপার, যে কারণেই হোক এখন বলিভিয়া থেকে আসুক, বাংলাদেশকে রুট হিসাবে কিসের জন্য বেছে নেওয়া হলো? এখন 107টা কন্টেইনারের কথা বলা হয়েছে, এর মধ্যে একটা কন্টেইনারে ড্রাম 107টা ড্রামের মধ্যে আপনার একটার ভেতর পাওয়া গেছে এখন পর্যন্ত। এখন পুলিশের যিনি ছিলেন উনি বললেন যে 107টা ড্রামেই যেই তেলটা আছে যেটার সাথে সবগুলোই পরীক্ষা করেছেন। আবার এটাও বলেছেন টেকনিক্যাল নো-হাউ যেটা, সেটার সাথে আমাদের খুব একটা পরিচয় না থাকাটাও খুব অস্বাভাবিক নয়, পরিচয় নেই। কিন্তু তারপর এখন দেখা যাচ্ছে এখানে ব্রিটিশ বংশোদ্ভূত সিলেটি এক ভদ্রলোক যিনি লন্ডনে আছেন, এদিকে ভারতের সাথে আবার বন্ধুত্ব, অনেকগুলো দেশের একটা জট এখানে লেগে গেছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা বাংলাদেশের জুরিসডিকশনে এই মুহূর্তে বাংলাদেশের কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা যারা আছেন এটা ওনাদের এখতিয়ারের ভেতর আছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো আছেই, যেহেতু এটা বন্দর। যাই হোক, এখন অতীতে আমরা দেখেছি মায়ানমার থেকে ইয়াবা আসে, ইন্ডিয়া থেকে ফেন্সিডিল ওই বর্ডারের এইদিকে, কিন্তু কোকেন আর যেসব দেশের নাম শুনছি ওই সব দেশের বাংলাদেশকে রুট হিসাবে নেওয়াটাও কেমন জানি মনে হচ্ছে এটা খুব আউট অফ দ্য ওয়ে।
এটা এমন নয় যে এটা অবশ্য বলছিলেন হ্যাঁ। আজাদ তালুকদার যে সিঙ্গাপুর বা সিঙ্গাপুর, মালয়েশিয়া না বুঝলাম সিঙ্গাপুর মালয়েশিয়া এখন অতীতে এই ধরনের কোনো এরকম কোকেনের চালান বাংলাদেশে ধরা পড়েছে কিনা এটা তো আমাদের জানা নেই। এখন এই মামলা হয়েছে, ডিবি তদন্ত করছে, ব্রিটিশ এক্সপার্ট আসবে, যেহেতু ব্রিটিশ বংশোদ্ভূত একজন এখানে ইনভলভড আছেন। তবে সবচাইতে ইম্পর্টেন্ট ওটাই যে জাতিসংঘের মাদক এবং অপরাধ বিষয়ক যে প্রতিষ্ঠানটি আছে, যেহেতু অনেকগুলো দেশের এখানে প্রশ্ন, একটার সাথে আরেকটার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার যেন না আসে, সত্যিকার অর্থেই কারা এটা এনেছে, কোথা থেকে এনেছে, কিভাবে এনেছে এবং কোথায় যাচ্ছিল, রিসিপিয়েন্ট কান্ট্রি এবং সেন্ডিং কান্ট্রি, এই জিনিসগুলোকে ঠিক করে দেখে আর ওই এক্সপার্ট যারা তারা ওই 160টি ড্রামের ওই তেল যেটা এনেছে যার সাথে মিশিয়ে এই কোকেন, এটা খুব ভীষণই ইম্পর্টেন্ট একটা বিষয় এই মুহূর্তে। কারণ বাংলাদেশে আর যাই হোক নতুন করে অনেক কিছুর সাথে এই কোকেনের কোন রকম প্রভাব কিংবা প্রাদুর্ভাব আসুক, এটা আমরা কোনো অবস্থাতেই আমরা চাই না। আমরা চাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে শুল্ক এবং কাস্টমসের যারা আছে ওনারা ওনাদের এক্সপার্টিস দিয়ে, ওনাদের জ্ঞান দিয়ে, সবকিছু দিয়ে আশপাশের দেশ থেকে যদি কোনো প্রয়োজন হয় টেকনিক্যাল কোনো কিছু এক্সপার্টিসের কোনো এক্সচেঞ্জের ইনফরমেশন নিশ্চয়ই জেনে নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে এই রহস্যটা উন্মোচিত মানে করা। এটা তো আসলে এখন আর সন্দেহ করার ব্যাপার নেই যে এর মধ্যে একটা আন্তর্জাতিক চক্র জড়িত আছে। নিশ্চয়ই। সে তো বটেই। এখানে অনেকগুলো যখন, আর বাংলাদেশে সুবিধাটা কি, বাংলাদেশে তো অনেক অনেক জিনিস করা সম্ভব এখানে চট্টগ্রাম বন্দর দিয়ে, যেখানে যে কারণে আমি ডক্টর মইনুলের বক্তব্যে দেখলাম যে অলরেডি থার্ড কান্ট্রিতে এটি পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলেছিল। তার মানে এই কন্টেনারটি চট্টগ্রামে নামার পরে এটিকে আরেকটি দেশে পাঠানোর জন্য অলরেডি কাগজপত্র চূড়ান্ত হয়ে যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে কোনো একটি পণ্য যখন জাহাজে উঠে তার আগে একটা প্রিশিপমেন্ট ইন্সপেকশন হয়, এবং প্রিশিপমেন্ট ইন্সপেকশনের জন্য পৃথিবীতে কতগুলো নামকরা কোম্পানি ফিক্স করা আছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমার ধারণা যে এটি একটি জাতিসংঘের তদন্ত লাগবে আসলে, যেহেতু এখানে ইন্টার কান্ট্রি জড়িত। এবং কে পাঠালো, কোথায় যাচ্ছিল এবং কিভাবে উঠলো এবং কেন বলিভিয়াতে এটা তদন্ত হলো না, বা কে ইন্সপেকশনটি করলো, এই পুরো জিনিসটি কিন্তু একটা রহস্যের মধ্যে আছে। এটি এই মুহূর্তে আন্তর্জাতিক একটি তদন্তের প্রয়োজন আছে পুরো বিষয়টা নিয়ে। এবার এবং আমাদের জন্য খুবই অ্যালার্মিং বাংলাদেশ চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করা এটি রুট হিসেবে। এটাই প্রথম কিনা, এটাই শেষ কিনা, না এটা আরো আগে হয়েছে কিনা জানি কিনা, কেউ তো জানি না, হ্যাঁ আমাদের নলেজের বাইরে দিয়ে চলে গেছে কিনা, যেহেতু আমাদের টেকনিক্যাল এক্সপার্টিসের ব্যাপারটা আছে এখানে। এখন একটু যদি প্রসঙ্গান্তরে যেতে চাই, আরেকটি বিষয় যেটি নিয়ে খুব আলোচনা চলছে, আমরা কয়েকটি পত্রিকা দেখে নিই যে ভোরের কাগজ, সারা দেশে মৃদু ভূকম্পন, গতকালকেও একটা সকালবেলায় একটা মৃদু ভূকম্পন হয়েছে, রাতেই কলেজে ভর্তির ফল প্রকাশ, পেছানো হবে না ক্লাস শুরুর সময়। ভোরের কাগজ বলছে যে রোববার রাত 12টায় এই ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে। কাল সারাদিনও আসলে আমরা খবর দিচ্ছিলাম যে এখনো জানা যাচ্ছে না কবে, তার মানে এখনই হচ্ছে। সাজা হয় হাজারে 4.5 জনের ধর্ষণ ও নারী নির্যাতন মামলা, এরকম একটি শিরোনামও করেছে ভোরের কাগজ। আর আমি আসলে যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই প্রসঙ্গটিও দেখছি ভোরের কাগজে। আমি আসলে সংযুক্ত হবার আশা করছি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সঙ্গে। গম, পচা গম, এই বিষয়টি গত কিছুদিন ধরেই আছে, সংবাদ মাধ্যমে আলোচনায় আছে এবং সংসদেও আলোচিত হয়েছে। এবং আমি শ্যামল দত্ত আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গেও প্রথমেই, যে এই যে মানে গম এখন বিজেপি পুলিশ কেউ রাখতে চাচ্ছে না, এবার ব্রাজিল থেকে গম আনা হয়েছে, খাদ্যমন্ত্রী শুধু চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছেন, বলছেন যে আজকে সায়েন্স ল্যাবরেটরির একটা রিপোর্টও দিয়েছেন যে এটি পচা গম না। এখন এটি তিনি চ্যালেঞ্জ করে বলছেন, আজকে আমাদের কাগজে যেটি আমরা বলছেন যে
এখন এই মুহূর্তে এটা দেখতে হবে ফোনে যে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী, উনি জি, বলুন। সবচেয়ে ভালো বলতে পারবেন। আপনার কাছেই যেতে চাই অ্যাডভোকেট কামরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হবার জন্য ৭১ জার্নালে। আমরা পড়ছি জানছি যে পুলিশ রাখতে চাচ্ছে না এই গম, বিজিবি রাখতে চাচ্ছে না এই গম, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে এই গম দিয়ে প্রকল্প শেষ করা যাচ্ছে না, কিন্তু আপনি বলছেন যে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন যে এই গম ভালো গম। আর কেউ মনে করছে না কেন এই গম ভালো গম? অ্যাডভোকেট কামরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। জি, কেউ এই গম রাখতে চাচ্ছে না। এই যে বিজিবি, আর্মি, পুলিশ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে, এই কথাগুলো কোত্থেকে আসছে? আমি তো কাজের বিনিময়ে খাদ্য বা পুলিশ আর্মির থেকে বা বিজিবির থেকে এরকম কোনো চিঠি পাইনি যে তারা এই গম রাখতে চায় না। এরকম করে আমি জানি না যে তারা রাখতে চায় না এরকম গম। আমার কাছে পুলিশ একটা চিঠি দিয়েছে, যে চিঠিটাতে বলছে তাদের ওয়ারেন্টিটা বাড়িয়ে দেওয়ার জন্য। ওই একটা আছে, প্রেসক্রাইব আছে যে আর্মি এই মান, বিজিবি এই মান, পুলিশের এই মান, তাদের ওয়ারেন্টিটা বাড়িয়ে দেওয়ার জন্য আমার কাছে একটা চিঠি লেগেছে এবং একটা গমের স্যাম্পল পাঠিয়েছে যে এই গমের সম্পর্কে। আমরা সেটা আবার আমাদের বেশ কিছুদিন আগে মানে ধরেন আজকে 15-20 দিন আগে আমি সেটা আমাদের খাদ্য অধিদপ্তরের ল্যাবরেটরি টেস্ট করা হয়েছে, টেস্ট করে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে না এই গম ঠিকই আছে, তোমাদের ওয়ারেন্টি বাড়ানো সম্ভব না। খাদ্যমন্ত্রী, আমি এই প্রশ্নটি করেছি আসলে আমার কাছে এখন, আপনি বলছেন যে আপনি জানেন না পুলিশ বিজিবি পাঠিয়ে দিয়েছে, কিন্তু সংবাদ মাধ্যমে পড়া খবরই আমি বলছিলাম। আমার হাতে এই মুহূর্তে কালের কণ্ঠের রিপোর্ট আছে, BDNews24.com এর রিপোর্ট আছে, এবং তারা প্রত্যেকে বলছে যে খুবই ব্রাজিল থেকে আমদানি করা গম নিতে পুলিশ ও বিজিবি অস্বীকৃতি জানিয়েছে, এটা স্পষ্ট করে লিখছে। এবং তারা তার সাথে সাথে এটাও লিখছে যে এই অস্বীকৃতি জানানোর পরে প্রধানমন্ত্রী পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেছেন এই গম নিয়ে। এই বিষয়ে কি আপনি কিছু জানেন? আমি আপনার পত্রিকায় যে সমস্ত নিউজ এসছে সেগুলো মনের সাথে মাধুরী মিশিয়ে নিউজ করেছে, এর কোনো অথেন্টিকেশন নেই, কোনো স্বচ্ছতা নেই, এই সমস্ত ঘটনার কোনো স্বচ্ছতা নেই। প্রধানমন্ত্রীর কাছে কে বা কারা কিছু গম পৌঁছে দিয়েছিলেন, আমি তখন আমার কাছে সেটা দিলেন, আমি বললেন যে পরীক্ষা করে দেখো এই গম তোমার গোডাউনে আছে এবং এটা কি। আমরা তখন জেলা প্রশাসকের মাধ্যমে ম্যাজিস্ট্রেট দিয়ে সিলগালা করে কিন্তু প্রত্যেকটা যে সমস্ত গোডাউনে আমাদের এই গম আছে, ব্রাজিলের গম আছে, সেগুলো আমরা আবার আমাদের এখানে নমুনা সংগ্রহ করলাম এবং নমুনা সংগ্রহ করে আবার আমরা পরীক্ষা করলাম। প্রথম যে আমরা যেই প্যারামিটার, যেই আমাদের বিনির্দেশনে যে গমগুলো এসে আমরা গ্রহণ করেছিলাম, আমরা আবার পরীক্ষা করার পরে একই বিনির্দেশ আমরা পেয়েছি। এই এতদিন পরে পরীক্ষা, আজকে 4 মাস যাবত গম কিন্তু এখানে আছে। আমরা যখন এই গমগুলো আবার জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের গোডাউন থেকে উঠে আনছি, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাতে উঠে আনছি পরীক্ষা করার জন্য, ঠিক সেই মুহূর্তে কিন্তু পত্রিকা এই সমস্ত লেখালেখি চলা শুরু হয়েছে। কিন্তু কেউই যদি অসন্তোষ না থাকবে, কেউই যদি এই গম নিতে অস্বীকৃতি না জানাবে মন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রীর কাছে খারাপ স্যাম্পল নিয়ে কেউ যাওয়ার প্রয়োজন বোধ করলো কেন? পুলিশের কাছ থেকে আমি গম পেয়েছি, প্রধানমন্ত্রী তো এই কথাটা বলেন নাই যে আমি পুলিশ আমাকে গম দিয়েছে। প্রধানমন্ত্রী তো আমাকে বলেন নাই যে বিজেপির কাছ থেকে আমি গম পেয়েছি বা আর্মির কাছ থেকে গম পেয়েছি, এটা তো আমাকে বলেন নাই। সাংবাদিকরা জানলেন কোত্থেকে? প্রধানমন্ত্রীর কাছে গম তাহলে গেল কেন? মানে গম নিয়ে যদি কোনো বিতর্ক নাই থাকবে, গম কে বা কারা, সেটাই তো প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে একটা স্বার্থান্বেষী মহল। আজকে দেখবেন পত্রিকা, আমি একটা পত্রিকা লক্ষ্য করেছি, ওই আমাদের ওই ফ্রান্স থেকে যে গমটা এসছে সেটাও নাকি খালাস করতে গিয়ে বলছে এই ফ্রান্সের গমের মানও খারাপ। এটাও আমি পত্রিকায় দেখেছি, আমি 2-3টা পত্রিকাতে ফ্রান্সের গমও খারাপ। একটা স্বার্থান্বেষী মহল, আমি বলি একটা স্বার্থান্বেষী মহল, বিশেষ একটা গোষ্ঠী, তাদের স্বার্থ হাসিলের জন্য এই কি ধরনের স্বার্থ মন্ত্রী? হ্যাঁ, এবং আমার কিন্তু পরীক্ষাতে, আমি কিন্তু আমার ল্যাবরেটরিতে পরীক্ষা এবং বাইরের ল্যাবরেটরিতে পরীক্ষা করে আমি গমের মান ভালো পেয়েছি। কোথাও কেউ বলে নাই যে এটা পচা গম বা গন্ধযুক্ত গম। আপনাকে শ্যামল দত্ত একটি প্রশ্ন করতে চাচ্ছেন মন্ত্রী, এবং আমার প্রশ্নটি হচ্ছে যে কি ধরনের ষড়যন্ত্রের কারণে এরকম একটি মানে প্রচারণা চালানো হচ্ছে বলে আপনি মনে করেন? বারবার ষড়যন্ত্রের কথা বলছেন, সেজন্য সেই প্রশ্নটি করলাম। আর শ্যামল দত্ত একটি প্রশ্ন জুড়ে দিতে চান। মাননীয় মন্ত্রী, আমরা এখানে দেখি নরমালি যে কোনো পক্ষ যদি সাপ্লাই দিতে না পারে তারা তখন এই ধরনের ইস্যুগুলো বানায় বিভিন্ন সময়। সেক্ষেত্রে এই ধরনের কোনো কিছু আপনি আশঙ্কা করছেন কিনা? আমাদের সাথে ইউক্রেনের সাথে
আমাদের সাথে একটা G2G ছিল, 2.5 লক্ষ টন ইউক্রেন আমাকে থেকে দেবে। সেই G2Gটা ব্যর্থ হয়েছে ইউক্রেনের সরকার পরিবর্তনের জন্য, এবং ইউক্রেনের সাথে রাশিয়ার গোলমাল এবং একটি স্বার্থান্বেষী ব্যবসায়ী মহলের কারণেই ইউক্রেনের সাথে আমাদের সেই G2Gটা ব্যর্থ হয়েছে বলেই আমাদের গমের মজুদ একেবারে তলানিতে নেমে এসেছিল, যার ফলে আমরা টেন্ডারের মাধ্যমে গম আনতে বাধ্য হয়েছি। এবং আপনারা জানেন যে ওপেন টেন্ডার যখন আমরা করি, আন্তর্জাতিক টেন্ডার, তখন সেই টেন্ডারের ইয়েতে লেখাই থাকে কেবলমাত্র ইসরায়েল ছাড়া আর যে কোনো দেশের থেকে তারা গম দিতে পারে, এটা আন্তর্জাতিক টেন্ডারের বিধানে। এবং আমাদের একটা বিনির্দেশ দেওয়া থেকে সেই নির্দেশ অনুযায়ী তারা গম দেবে। আমাদের যখন জাহাজটা যখন লোড হয় তখন আমরা জানতে পারি এই গমটা ব্রাজিল থেকে আসছে না ফ্রান্স থেকে আসছে, কোথেকে আসছে, জাহাজটা যখন সাগরে আসে তখন আমরা জানতে পারি। আমাদের কথা হচ্ছে আমাদের বিনির্দেশ অনুযায়ী গমটা আসলেই চলে। এখানে যখন গমটা এসে ব্রাজিলের গম আমরা আগে আমদানি করি নাই, সেই ব্রাজিলের গমটা দেখতে ভালো না, দেখতে ভালো না, এটা দক্ষিণ আমেরিকার দেশ, দেখতে খারাপ। ইউক্রেনের গম বা ইউরোপিয়ান কান্ট্রির গমের মতো এত দেখতে সুন্দর না। পৃথিবীর সব দেশের মানুষ তো এখন না, কোনো দেশে কালো মানুষ আছে, কোনো দেশে সাদা মানুষ আছে, যার জন্য আমাদের নিজেরও সন্দেহ ছিল। তখনই আমরা এই গমটা আমাদের ল্যাবরেটরি পরীক্ষার পরেও আমরা এই গমটা তখন পুষ্টি এবং আমাদের সায়েন্স ল্যাবরেটরি আমরা কিন্তু পরীক্ষা করিয়েছি তখন, যে বিনির্দেশ অনুযায়ী এসেছে কিনা। এবং তখন আমরা দেখেছি বিনির্দেশ আমাদের 9টা প্যারামিটার, সেই 9টা প্যারামিটারই আমাদের বিনির্দেশ পূরণ হয়ে গমটা এসছে। তারপর আমরা গমটা রিসিভ করি। আর আজকে আবার 4 মাস পরে, 4 মাসে কিন্তু 1 লক্ষ টন গম অলরেডি চলে গেছে, কেউ বলে নাই যে এই গমটা খারাপ। হ্যাঁ, একটা ওই যে ইউক্রেনের গমের দাম হচ্ছে 20 টাকা কেজি, আর এই গমের দাম হচ্ছে 18 টাকা কেজি, দেশ সমস্ত ওঠাই। ওইখানে অনেকে স্বার্থের ব্যাঘাত হয়। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আছেন আমাদের সঙ্গে, মন্ত্রী, তিনি আপনাকে একটি প্রশ্ন করতে চাইছেন। মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অতীতে যে ধরনের গম আনা হয়েছে তখন যে প্রশ্নগুলো আসেনি, আজকে আপনি বললেন যে এই পত্রিকাগুলো, সংবাদ মাধ্যম মনের মাধুরী মিশিয়ে এই ধরনের খবর করছে, কিন্তু কি ক্যাটাগরির গম আপনি আসলে আমদানি করেছেন? আর এই প্রশ্নই বা কেন উঠেছে? আপনি বারবার স্বার্থান্বেষী মহলের কথা বলছেন, ষড়যন্ত্রের কথা বলছেন, কিন্তু যেই গমগুলো আপনি মাত্র বললেন যে একটি দেশের নাম বলে ওই দেশের গমগুলো দেখতে ভালো নয়, এখন পোকা খাওয়া গম আমরা যেমন পত্রিকা, পেপার, সংবাদ মাধ্যমে দেখছি এবং সোশ্যাল মিডিয়াতেও গত কয়েকদিন ধরেই এই বিষয়টা তোলপাড় সৃষ্টি করেছে। আপনি যদি এই বিষয়ে উত্তর দিয়ে সবার আমাদের মনের যেই আশঙ্কা আছে সেটা কাটাতেন। আপনাকে যে পত্রিকায় যে ছবি আমি দেখেছি গমের, সেই ছবি আমার গোডাউনের গম না। আমি জেলা প্রশাসকের মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সিল কালারকৃত অবস্থায় আমার যে সমস্ত গোডাউনে এই গম ছিল, 56টি 57টি গোডাউনের গম আমি নমুনা সংগ্রহ করেছি। আমার অধিদপ্তরের ল্যাবরেটরি পরীক্ষা করা হয়েছে। তারপর যখন আমার পত্রিকা আবার লেখা হচ্ছে যে না, অধিদপ্তরের নিজস্ব ল্যাবরেটরি পরীক্ষা করেছে, বাইরের ল্যাবরেটরি পরীক্ষা করা হোক, আবার আমি সায়েন্স ল্যাবরেটরি পরীক্ষা করে দিয়েছি। সায়েন্স ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট এসেছে তাতে করে এই গম পচা বা দুর্গন্ধযুক্ত গম না, এটা খাওয়ার উপযোগী গম। কাজেই এতদিন পর্যন্ত আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি এই কারণেই যে বলবে এই গম পচা এবং দুর্গন্ধযুক্ত খাওয়ার অনুপযোগী, তিনি স্ব উদ্যোগে যে কোনো গোডাউন থেকে এই গম সংগ্রহ করতে পারেন, আমি তাকে সাহায্য করব, এবং বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারেন। অযথা কেবলমাত্র কথার ফুল যদি আর মিথ্যা কথা বলে লাভ নাই। আপনি যদি মনে করেন যে এই গমের সম্পর্কে আপনার সন্দেহ আছে, যেই গোডাউন থেকে চাইবেন সেই গোডাউন থেকে, এমন যে কেউ বলেছে যে বাংলাদেশের এই গোডাউনের গম আমি খারাপ পেয়েছে, এমন কেউ বলেছে? তাহলে একটা প্রশ্ন আছে যে যেই পত্রিকাগুলোয় আমরা বিভিন্ন সময় ছবিগুলো দেখলাম, পোকা খাওয়া গম অত্যন্ত নিম্নমানের বলছে যে পত্রিকাগুলো, সেখানে কোনো প্রতিবাদ এবং অথেন্টিকেশন পরবর্তীতে আপনি বলেছিলেন কিনা যে এক্স্যাক্টলি কোথা থেকে এই টেস্টগুলো হয়েছে? সেগুলো তো পত্র পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে আমরা জানতে পারি। আমার মনে হয় যে অ্যাডভোকেট মুন্নি বোধহয় সেটা জিজ্ঞেস করছেন যে আপনি তো সুনির্দিষ্টভাবেই জানেন কারা অভিযোগ তুলছে। এক্স্যাক্টলি তাই। যারা অভিযোগ তুলছেন, আমি তো আজকে ল্যাবরেটরিতে পরীক্ষা করলাম, আমার ল্যাবরেটরিতে পরীক্ষা করেছে, তারপরে আপনারা অভিযোগ করলেন যে আমার ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে, এটা ভালো পরীক্ষা, ঠিক পরীক্ষা হচ্ছে না, তখন আমি বাইরের ল্যাবরেটরিতে পরীক্ষা করলাম। এখনো যদি আপনারা বলেন যে বাইরের ল্যাবরেটরিতে পরীক্ষা করা, সায়েন্স ল্যাবরেটরি পরীক্ষা করাও যদি আপনারা বিশ্বাস না করেন, আপনি নিজে পরীক্ষা করে নেন যে কোনো ল্যাবরেটরিতে, আমি আপনাকে গম সংগ্রহ করতে সাহায্য করবো।
পরীক্ষা দেওয়া যদি আপনি আপনি- আপনাকে মন্ত্রী এই প্রশ্ন যখন উঠলোই আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই যে আপনি বোধহয় জানেন যে বিএনপির তরফ থেকে এরকম অভিযোগও করা হয়েছে যে আপনি পদে থাকা অবস্থায় আসলে এই গম মানসম্পন্ন কিনা এর কোনো সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব কিনা, কাজেই সেই প্রশ্নও কিন্তু উঠেছে। এবং আপনি সংসদে 300 ধারায় বক্তব্য দিতে দাঁড়িয়ে আপনি নিজে বলেছেন যে এই গম দেখতেই খারাপ, কাজেই ব্রাজিল থেকে আর গম আমদানি করা হচ্ছে না। কাজেই একটা মানে ব্রাজিলের গম নিয়ে একটা ব্যাপক অসন্তোষের তো সৃষ্টি হয়েছে, সেই অসন্তোষ মেটাবেন কি করে? অসন্তোষ সৃষ্টি করে না, এটা পত্রিকার অসন্তোষ। কোন জায়গায় আমি কোন জায়গায় ব্রাজিলের গম, আমি 1 লাখ গম আমার অলরেডি ব্রাজিলের গম মানুষ নিয়ে গেছে, কেউ কোনো অসন্তোষ দেখায় নেই। আমার কোন গোডাউন থেকে কোনো আমার ডিস্ট্রিক্ট থেকে কোন রকম অসন্তোষের খবর আমার কাছে আসেন নাই। এগুলো পত্রিকার থেকে, মিডিয়ার সৃষ্টি। না মাননীয় আমি মন্ত্রী, যেটা বলবো, আর যেই কথাটা রাজনৈতিক বক্তব্য, সেটা হচ্ছে বিএনপি রাজনৈতিক বক্তব্য। না মাননীয় মন্ত্রী, আপনি বলছেন এই গমটা দেখতে মনে হয় একটু কালো এবং এটির দাম সস্তা, ফলে অন্যরা কি এই জন্যই এটার বিরুদ্ধে লেগেছে, অন্য কোনো পক্ষ? শ্যামল দা, আপনি দেখতে সুন্দর, আরেকজন কালো রঙের মানুষ, তার আপনার শরীরে যতটুকু যেই কয়টা অঙ্গ প্রত্যঙ্গ আছে তার দেহ কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমার তো দেখার তো কিন্তু আমার বিনির্দেশ, যেটা আমার প্যারামিটার 9টা প্যারামিটার থাকে, সেই প্যারামিটার আমার ফুলফিল করতে কিনা আমি সেই অনুযায়ী গমটা রিসিভ করে দিই। আপনি সুন্দর, আরেকজন কালো থাকতে পারে, কিন্তু তাই বলে অঙ্গ প্রত্যঙ্গ তো আপনাদের সমানই আছে। মানে গমের কোয়ালিটি কি ঠিক আছে? গম আপনি বলছেন দেখতে খারাপ হতে পারে, কিন্তু গমের কোয়ালিটি ঠিক আছে কিনা? মন্ত্রী, আপনাকে আমার শেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী যে শঙ্কা আশঙ্কা, মন্ত্রী আপনাকে আমার শেষ প্রশ্ন, 9টা প্যারামিটার ফুলফিল করেছে। মন্ত্রী আপনাকে আমার শেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী এই গম নিয়ে কোন সংবাদ মাধ্যম লিখছে উষ্মা, কোন সংবাদ মাধ্যম লিখছেন আশঙ্কা, উদ্বেগ, যাই প্রকাশ করে থাকেন, তিনি কি সন্তুষ্ট এসব পরীক্ষায়? আমার কথা হচ্ছে যে তিনি আমাকে পরীক্ষা করতে বলেছেন, আমি পরীক্ষা করেছি, সেই পরীক্ষার রিপোর্ট তার কাছে পৌঁছে দেব। আমি যে কথাটা বলছি, আমি গমটা কিন্তু এনেছি চেহারা দেখে না, আমি গমটা রিসিভ করেছি নট চেহারা দেখে। আমি গমটা রিসিভ করেছি আমার আমার যে বিনির্দেশ, সেই 9টা বিনির্দেশ, 9টা প্যারামিটার, সেই 9টা প্যারামিটার ফুলফিল করেছে বলে আমি গমটা গ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ মন্ত্রী, একাত্তর জানালে সংযুক্ত হবার জন্য। আমরা কথা বলছিলাম খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সঙ্গে। আমি একটা কথা শুধু বলতে চাই যে উনি যে অনেকগুলো ওনার ডিফেন্সে উনি যে কথাগুলো বলেছেন, সত্যিকার অর্থে একটি সুষ্ঠু তদন্তের জন্য, যেহেতু এটা জনসাধারণের খাবার একেবারে মৌলিক অধিকার, খাদ্য অন্ন বস্ত্রের সাথে জড়িয়ে আছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি মনে করি যে এটা মিডিয়ার সৃষ্টি কখনোই নয়। এখানে নিশ্চয়ই বিতর্কের অবকাশ আছে দেখেই মিডিয়া এখন প্রচুর চোখ টান অনেকই, তারপরও কিছুটা নিয়ন্ত্রিত মিডিয়া হলেও পত্রিকায় খবর যেহেতু এসছে বিভিন্ন রুলস এবং রেগুলেশনস করে, তো বিভিন্ন সময় সরকার চাইছেই মিডিয়াকে একটু হলেও নিয়ন্ত্রণ করবার জন্য। আমার ধারণা না, এটা তো করা হয়েছে, এটা অনেকেরই ধারণা। এটা মাহফুজ আনাম সাহেব থেকে অনেকেই তো দেখলাম বিভিন্ন সময় এডিটরস, ওই যে ওনাদের কি ফোরাম আছে, হ্যাঁ করেছেন। এখন সায়েন্স ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে যে রিপোর্টটি, আর যেহেতু উনি এই মুহূর্তে খাদ্যমন্ত্রী হিসেবে, আমি বলছি সেটা না, প্রশ্নটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা ব্যাপার আছে। সরকারি একটি সংস্থা, সরকারের প্রভাবশালী মন্ত্রী, এখন ওনার আন্ডারে সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করে গমের যে রিপোর্টটি, এটা আপনি কিংবা সরকারের কেউ বলতে পারে যে এটাকে স্বাগত জানাতে পারে, এটাই সঠিক। তবে আমি বিশ্বাস করি যে এটা বেশিরভাগ মানুষ চাইবে একটা নিরপেক্ষ, একেবারে স্বাধীন একটা তদন্তের মাধ্যমে কেবল এটার কোয়ালিটি, নিম্নমানের পচা যে গম, যে প্রশ্নটা উঠেছে, বিতর্কটা এটা, এবং সেই সাথে মন্ত্রিত্ব থেকেও ওনাকে আমার মনে হয় যে অবসরে গেলে এটার সৌন্দর্য যেটা আছে সেটা বৃদ্ধি পায়। যদিও নিয়ে শ্যামল দত্ত আপনার কাছে আসছি, দর্শক থাকুন আমাদের সঙ্গে। আবার ফিরে এলাম একাত্তর জার্নালে। শ্যামল দত্ত, যেই কথা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি বলছিলেন যে খাদ্যমন্ত্রীর
দপ্তরের এরকম একটি উনি খুবই সাবলীল ভাষায় বলছেন অবসর গ্রহণ করলে মানে পদত্যাগের কথা বলছেন, এই দাবি কিন্তু বিএনপি থেকে করাই হয়েছে যে তিনি পদে থাকলে কি করে আবার নিরপেক্ষ তদন্ত। সংবাদপত্রের অভিযোগের ভিত্তিতে যদি পদত্যাগ করতে হয় তাহলে বাংলাদেশের কোনো মন্ত্রীর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব না। আর দ্বিতীয়ত প্রথমত যে কথাটি বলেছেন সেটি খুবই আমি মনে করি যে একজন সম্পাদক হিসেবে আমার জবাব দেওয়ার দায়িত্ব। বাংলাদেশে বিধিনিষেধ আরোপ আছে সংবাদপত্র গণমাধ্যমে, এটা একেবারেই না। আমরা যারা গণমাধ্যম একেবারেই অন্তত বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং পত্রপত্রিকা ফ্রিলি এনজয় করছে এবং প্রকাশ্যে প্রধানমন্ত্রীর সাথে বাদানুবাদে জড়িত হচ্ছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিখছে, প্রধানমন্ত্রীর নানা বক্তব্যের উপরে কমেন্ট্রি লিখছে বাংলাদেশে। ফলে এখানে মিডিয়ার উপরে বিধিনিষেধ আরোপ আছে, আমি অন্তত সেরকম দেখি। কিংবা এখন পর্যন্ত আমরা আসলে মন্ত্রীকে ফোনে রেখে মন্ত্রী ফোনে রেখে পদত্যাগও চেয়েছেন উনি। তাহলে এটা যাই হোক, আমি তারপর আমি মনে করি যে যেহেতু একটা অভিযোগ উঠেছে, তদন্ত হচ্ছে, তদন্তটা নিরপেক্ষ তদন্ত কিভাবে তো আসলে খুব স্পর্শকাতর একটি বিষয়, কারণ উনি যে কথাটা বলেছেন এবং অলরেডি 1 লক্ষ টন বিতরণ হয়ে গেছে, খেয়ে ফেলেছে। এখন এখানে ভয় কি, টেন্ডারের একটা বড় সমস্যা আমাদের এখানে। কোনো পার্টি যখন টেন্ডার পায় না তখন তারা নানা রকম ওই বিভিন্ন পত্রপত্রিকাকে অবলম্বন করে নানা রকম বিষয় তুলে ধরে। এখানে সমস্যাটার কথাটা উনি খুব ক্যাটাগরিক্যালি বলেছে। ইউক্রেনের গমটা একটু দেখতে সুন্দর, মানে এটা একটু মানে সোনালী গম, আর ব্রাজিলের গমটা একটু ব্ল্যাকিশ। ফলে দুটো গম যখন পাশাপাশি রাখবেন মনে হবে যেন এই গমটা খারাপ। কিন্তু গমের কোয়ালিটি যদি আপনি যে 9টা প্যারামিটার যেটা করলেন, প্যারামিটারে যদি আপনি এটার খাদ্য গুণ যদি ঠিক থাকে, এটার যদি অন্য কোনো সমস্যা না থাকে, দেখবেন আটা এবং গম এবং নানা রকম এর মধ্যে পার্থক্য থাকে। দুটো আটা দু ধরনের, একটা লালচে হয়, কোনোটা আবার একটু সাদাটা হয়। ফলে এইগুলো মূল জায়গায় যদি গন্ডগোল